আর্জেন্টিনার আকাশী নীল জার্সিতে ৩ তারকা সেটা দেখে আসলে কেমন লাগছে আপনার? আমাদের ৫টা আছে ভাই, ওদের ৩টা এখন মাত্র, আরো দুটো নিতে হবে। তো এই জন্য সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। খেলা চলছে বিশ্বজুড়ে। ক্রিকেট ফুটবল ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, খেলার বাইরেও খেলাকে আমরা দেখতে চাই গত, আজ এবং আগামী যেসব খেলা রয়েছে প্রেস বক্স থেকে সেটাই দেখতে চাই ভিন্ন চোখে। সেটাই দেখতে পাবেন এখন মাঠের এই আয়োজনে। দর্শক, আজকের এখন মাঠের আয়োজনে সবাইকে স্বাগত। আজকের এখন মাঠের আয়োজনে আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব এবং সেই আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে বিশ্বকাপের রং, রক্ষণের দুর্গ এবং সবচেয়ে বড় যে বিষয়টি এবং ফুটবল পাড়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয় সেটা হলো যে আজকের বা গতকাল বা আজকে থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচিত হচ্ছে, ক্লাব ফুটবলের যেই নিষেধাজ্ঞার কবলে পড়েছে ফিফার, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই। তবে তার আগে ক্রীড়াঙ্গনের যে বিষয়াশয়গুলো রয়েছে সেই বিষয়াশয়গুলো আমরা একটু জেনে আসতে চাই, যেখানে বলা হচ্ছে যে আবারও ফিফার নিষেধাজ্ঞার কবলে ফুটবল ক্লাবগুলো রয়েছে এবং বসুন্ধরা কিংস মোহামেডানের পর এবার ফিফার নিষেধাজ্ঞা পেয়েছে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীয়, এবং এর পরবর্তীতে সেখান থেকে কিভাবে ক্লাবগুলো উত্তরণ করবে সেই বিষয়গুলো অবশ্যই আমরা দেখে আসতে চাইব। আবারও ফিফার নিষেধাজ্ঞার কবলে দেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস মোহামেডানের পর এবার ফিফার নিষেধাজ্ঞা পেল ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীয়। বিদেশি ফুটবলারের সঙ্গে আলোচনা না করেই চুক্তি বাতিল করে এই খড়গ এলো ক্লাবটির উপর। অনির্দিষ্টকালের জন্য ফুটবলার সাইন করতে পারবে না ঢাকাই জায়ান্টরা। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়লেন মোহাম্মদ সালাউদ্দিন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় 2 বছর আগেই পদত্যাগ করলেন তিনি। বুধবার আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন পদত্যাগপত্র। আয়ারল্যান্ড সিরিজের পর আর জাতীয় দলের সঙ্গে থাকছেন না ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই কোচ। আজকে এখন মাঠে আলোচ্য বিষয়গুলো একটু আগে বলছিলাম, আবারও বলে নিতে চাই। ক্লাব ফুটবলের উপর যে নিষেধাজ্ঞার খড়গটা এসেছে সেই বিষয় নিয়ে কথা বলবো, রক্ষণের দুর্গ নিয়ে কথা বলবো বিশ্বকাপের রং নিয়ে। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে এখন মাঠের এই আয়োজনে উপস্থিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। স্বাগত বিপ্লব ভাই আপনাকে। এবং আজকে আপনাকে এই মুহূর্তে এখানে পেয়েছি, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনার জন্য এবং আপনার প্রিয় ক্লাব, যেই ক্লাবগুলোতে আপনি খেলেছেন, আপনার যেই ক্লাব ক্যারিয়ার সেখানে অনেকগুলো ক্লাবে কিন্তু আপনি খেলেছেন, তার মধ্যে আবাহনীর নাম রয়েছে, আরও অন্যান্য অনেক ক্লাব রয়েছে। তো সেই জায়গা থেকে এই যে কয়েকদিনের যে আলোচনা বা ট্রেন্ডিং ইস্যু বলা চলে, যে ক্লাব বিশ্বকাপে বা ক্লাবের ফুটবলের যেই নিষেধাজ্ঞার খড়গ, সেখানে বসুন্ধরা কিংসের নাম আছে, আবাহনীর নাম রয়েছে, প্লেয়ারদের সাথে কেনা বেচার যেই একটা নিয়ম বা প্রসিডিওর রয়েছে, পরবর্তীতে তাদের পারিশ্রমিক ইস্যুটা, সেগুলো নিয়ে আসলে ফিফা একটু খড়গ পড়েছে আমাদের দেশের যেই ঘরোয়া ক্লাবগুলো রয়েছে সেগুলোর উপর। সেই পুরো বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন, মানে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে কিনা? ধন্যবাদ। আসলে এই জিনিসগুলো কিন্তু বেশ কিছুদিন ধরেই কথা হচ্ছে যে ক্লাবগুলোর উপরে একটা নিষেধাজ্ঞা আসছে। তো আসলে যেই কন্ট্রাক্টগুলো করা হয় ফরেন প্লেয়ারের ব্যাপারে, যে এজেন্টের মাধ্যমে কথা হয়, তো কী ধরনের এজেন্টের সাথে কিভাবে চুক্তিগুলো করে সেটা হলো সবার আগে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমি যখন ক্লাবে খেলতাম, আমার চোখে দেখে এরকম অনেক, এর আগেও হয়েছে, এর আগেও অনেকগুলো ক্লাবের সাথে হয়েছে। সো আমার একটা পাস্ট এক্সপিরিয়েন্স যদি দেখি, যে আমি যখন শেখ রাসেলে 2010 থেকে খেলি, 2010 থেকে 14 পর্যন্ত খেলি, ওই সময় একটা খেলোয়াড়ের সাথে চুক্তি হয়। তো ওই খেলোয়াড়টা আবার বাংলাদেশে এসে ট্রেনিংয়ে ইনজুরি হওয়ার পর সে ক্লাবের পারমিশন নিয়ে সব কিছু সেটেল করে চলে যায়, গিয়ে কিন্তু সে আবার কমপ্লেন করে দেয়। তো কিছু কিছু জায়গায় ধরেন প্রফেশনালি এমন একটা সিস্টেম আছে যে ফিফার, যে ফরেন খেলোয়াড়দের সাথে যে চুক্তিটা করায়, তাদের সাথে যদি এগ্রিমেন্টটা লাস্ট পর্যন্ত সেভাবে মিউচুয়ালের মাধ্যমে না করায়, কাগজ বাড়িয়ে ডকুমেন্টের
ডকুমেন্ট অনুযায়ী, তাহলে কিন্তু ওরা যে কোনো সময় কমপ্লেন করতে পারবে। হয়তো এখন যেটা আবাহনীর সাথে হয়েছে, আমি দীর্ঘ 10 বছর আবাহনীতে খেলেছি, সো এর আগে কখনো এটা হয়নি আবাহনীর সাথে। তো এটা আমি সাবেক খেলোয়াড় হিসাবে অবশ্যই এটা আমাদের কাছে খুব কষ্টদায়ক মনে হচ্ছে যে এই জিনিস কেন হবে, যে এখন প্রফেশনালের যুগ, আমরা সব কিছু জানি, বুঝি যে কিভাবে একটা খেলোয়াড় সাথে চুক্তি করতে হবে। তো ফরেন খেলোয়াড় যার সাথেই চুক্তি হয়েছে, চুক্তি ভঙ্গ করেছে, ফিফার কাছে কমপ্লেন করেছে, অবশ্যই এটা দেশের জন্য সম্মানহানির মতোই আমার কাছে মনে হয়। তারপরেও আমি মনে করব যে ভবিষ্যতে যারা ফরেন খেলোয়াড়ের ব্যাপারে ডিল করবেন, তারা যেন একদম সব কিছু চিন্তা করেই কিন্তু কন্ট্রাক্ট করা উচিত, যে আমি এই খেলোয়াড়টাকে আনতে পারবো, আমার এই রিসোর্স আছে। কারণ রিসোর্স ছাড়া বিশেষ করে মানি একটা অনেক বড় ব্যাপার। সো আমরা যেটা দেখেছি, হয়তো কোনো না কোনো কারণে হয়তো ক্লাবের সে ধরনের অবস্থান নেই দেখে আজকে এই খরচটা পড়েছে ক্লাবের উপর। এটা অবশ্যই খারাপ। আমি একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার কাছে কষ্টদায়ক মনে হচ্ছে এই মুহূর্তে। নিষেধাজ্ঞার খড়গের কথা বলছিলাম, এবং সেই লিস্টে বা সেই তালিকায় কিন্তু বসুন্ধরা কিংস মোহামেডানের পরে আবাহনীর নামটাও যুক্ত হয়েছে। আমরা একটু সেই তালিকাটা দেখব, যেই তালিকায় আরও অনেকগুলো দলের নাম কিন্তু রয়েছে, এবং 24 সাল থেকেই কিন্তু এই নিষেধাজ্ঞার খড়গ কিন্তু একের পর এক ক্রমান্বয়ে বিভিন্ন দলের উপর পড়ছে। সেইখান থেকেও কেন দলগুলো শিক্ষা নিচ্ছে না, বা সেখান থেকে কেন তাদের যেই পুরো প্রক্রিয়াতে যেই সমস্যা, সেই সমস্যাগুলো কেন তারা সলভ করছে না, সেই বিষয়গুলো আমরা একটু দেখে আসি। যেই পুরো ক্লাবগুলো রয়েছে, অন্তত 5টি ক্লাবের নাম আমরা সেখানে দেখতে পাচ্ছি। সর্বশেষ আবাহনী লিমিটেড, তারা কিন্তু 3 নভেম্বর, অর্থাৎ এই দুদিন আগেই কিন্তু তারা নিষেধাজ্ঞার খড়গে পড়েছে। এরপরে তার আগে মোহামেডানকে যদি আমরা দেখি, 29 অক্টোবর 2025, বসুন্ধরা কিংস তার 6 দিন আগে 23 অক্টোবর 2025, এবং ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব 15 জুলাই 2025, আর সর্বপ্রথম শেখ জামাল ধানমন্ডি ক্লাব 18 জানুয়ারি 2024। তো এই যে পুরো প্রসিডিওর, এই ক্লাবগুলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী, মোহামেডান, বসুন্ধরা কিংস, তারা কিন্তু এফসিও খেলেছে বিভিন্ন সময়। দেশের বাইরে তারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। এই যে ঘটনাগুলো, ফিফার থেকে যেই নিষেধাজ্ঞাগুলো আসছে, সেগুলো তো বাইরের দেশেও খবর হচ্ছে। সেই খবরের কাগজে বাংলাদেশ যে ঘোড়া ক্লাবগুলো রয়েছে, তারা হেডলাইন হচ্ছে, বড় শিরোনামে তাদের নাম ছাপা হচ্ছে, কিন্তু সেটা নেতিবাচকভাবে। এই প্রক্রিয়া থেকে আসলে বের হতে পারছে না কেন ক্লাবগুলো? দেখুন, আমার কাছে যেটা মনে হয়, যারা এই খেলোয়াড়ের সাথে চুক্তি করছে, তাদের এজেন্টের সাথে কথা বলছে, অবশ্যই তাদের একটা দায়িত্ব থাকে। হ্যাঁ, সো কারণ প্রফেশনালি যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু 2006-এর পর থেকে প্রফেশনাল ফুটবল যুগে পা দিয়েছি। তো দীর্ঘ একটা সময় হয়ে গেছে। সো ক্লাব ম্যানেজমেন্টগুলোতে যারা এই দায়িত্বগুলো পালন করছেন, তারা অবশ্যই বুঝে চিন্তে করা উচিত। কারণ আমি যখন বিদেশি খেলোয়াড়ের সাথে কোনো চুক্তিতে যাব, সেই চুক্তিটা প্রত্যেকটা পাতায় কিন্তু লেখা আছে কোন চুক্তি ভঙ্গ করলে আপনার বিরুদ্ধে ফিফা স্টেপ নিতে পারবে। সো আমার মনে হয় এই জিনিসগুলো ভালোভাবে যদি এই ক্রাইটেরিয়াগুলো ফলো করি, তাই আমার মনে হয় যে এরকম আমরা কোনো ব্যান্ডের খাতায় নাম লিখবো না আমার মনে হয় ভবিষ্যতে। এই জিনিসগুলো অবশ্যই আমরা যাচাই বাছাই করে একদম সুন্দরভাবে ডিসিশন নিলে। কারণ দেখুন, এখন বর্তমানে আমাদের বাংলাদেশে ফুটবল কিন্তু নতুন একটা উচ্চতায় চলে গেছে। সবাই কিন্তু বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবছে, বাংলাদেশ ফুটবলকে নিয়ে। সো আমার মনে হয় এই জিনিসগুলোর দিকে বেশি ফোকাস করা উচিত। কোনো কারণে আমাদের ক্লাবগুলো, যে কোনো ক্লাব হোক, ব্যান্ডের খাতায় নাম আসুক, এটা অবশ্যই দেশের সাথে জড়িত। সো আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি একটু চিন্তা করে যদি আমরা বিদেশি খেলোয়াড়ের সাথে চুক্তি করি, অদূর ভবিষ্যতে এই জিনিসগুলো আমার মনে হয় হবে না। কারণ এটা কিন্তু একটা অ্যালার্টনেস ক্লাবগুলোর জন্য। সো আমার মনে হয় যে সেদিকে চিন্তা ভাবনা করা উচিত এখন থেকে। ফিফার বিবৃতিতে যেটা বলা হয়েছে যে বসুন্ধরা কিংস কিংবা মোহামেডান আগামী 3 বছরের জন্য বিদেশি ফুটবলার কিনতে পারবে না। আবাহনীর উপর সেটা আবার অনির্দিষ্টকালের জন্য রয়েছে। আমরা ফুটবল পাড়ায় যে কথাগুলো প্রচলিত, যে বিদেশি প্লেয়ার আসবে, দেশের প্লেয়ার তাদের সাথে খেলবে, তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা নেবে এবং নিজেদের শিক্ষার জায়গাটা আসলে বাড়াবে, দক্ষতার জায়গা বাড়াবে। সেই জায়গাটায় যদি এরকম নিষেধাজ্ঞাই থাকে, দেশের শীর্ষ ক্লাব বা মোহামেডান, বসুন্ধরা কিংস, আবাহনী, তো সেই জায়গায় সেখানে দেশের শীর্ষ ফুটবলাররা খেলেন বা যারা উঠতি তারকা তারা খেলেন, সেই জায়গাটায় কি একটা বড় ঘাটতি তৈরি হবে কিনা? দেখুন, এটা কোনো না, যেটা হ্যাঁ ব্যান করেছে, কিন্তু এই যে 3 বছর বলছেন বা অনির্দিষ্টকালে, এটা কোনো ব্যাপার না। সেটেলমেন্টে যখন যাবে ক্লাবগুলো, তাহলে খুব তাড়াতাড়ি এই ব্যান্ড উইথড্র করে ফেলবে। কারণ এটা ফিফার যে মানে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে একটা রুলস আছে যে ক্লাব এবং খেলোয়াড়ের সাথে যখন আপনার হয়ে যাবে, সেটেলমেন্ট হয়ে যাবে, তখন ইজিলি ফিফা ব্যান্ডটা উঠিয়ে দিবে। এর আগেও হয়েছে। সো আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের অত না ভাবলেও চলবে। কারণ আমাদের ক্লাব ম্যানেজমেন্ট যারা ক্লাব চালান, তারা অবশ্যই ভালো করে জানেন কিভাবে এই জিনিসগুলো করতে হয়।
তো আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এই ব্যান থেকে আমাদের ক্লাবগুলো মুক্তি পাবে। তো যাই হোক, এটা একটা শিক্ষা আমাদের জন্য যে আমরা কোনো কারণে এখন থেকে যদি ভবিষ্যতে খেলোয়াড়ের সাথে কোনো চুক্তি করি, সেই খেলোয়াড়টাকে অবশ্যই আমরা আনবো এবং তাকে তার পারিশ্রমিক দিয়ে তাকে খেলাবো। তো এটা হলো সবার আগে প্রফেশনের সব জায়গায়। আর ফিফা কিন্তু একদমই স্ট্রিক্ট খেলোয়াড়দের ব্যাপারে, সব সময় সাপোর্ট করে যে খেলোয়াড়রা কোনো কারণে সাফার হয় কিনা। তো এই জিনিসগুলো অবশ্যই আগামী দিনে হয়তো হবে না। এটাও একটা আমাদের জন্য শিক্ষা, আমরা অনেকটাই শিক্ষা অর্জন করছি। সো আমার মনে হয় যে আমরা হয়তো প্রফেশনাল যুগে এসেছি, আমাদের কিছু কিছু জায়গায় ক্লাবগুলোতেও প্রফেশনালিজমটা 100% করা উচিত। কোন লেভেলে গিয়ে ফিফার সাথে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে হয় না, কোনো ব্যান্ড খেতে হয় না, সেই জিনিসগুলো চিন্তা ভাবনা করতে হবে। আপনার কাছে এটা কি মনে হয় কিনা যে আমরা দেখলাম যে শেখ জামাল ধানমন্ডি ক্লাব গত বছরেই ফিফার কাছ থেকে এই নিষেধাজ্ঞার খড়গে পড়েছে, তার পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য ক্লাবগুলো সেখান থেকে এসেছে। আপনার কাছে কি কোনোভাবে এটা মনে হয় যে বাংলাদেশের যেই ঘরোয়া ফুটবলের ক্লাবগুলো রয়েছে তারা আসলে ফিফার যে নিয়ম নীতি বা ফিফার যেই নির্দেশনাগুলো রয়েছে সেগুলোর তোয়াক্কা করছে না? না না না, সেটা কোনো না। কারণ আমি কিছুক্ষণ আগে বললাম, কিছু কিছু খেলোয়াড় কিন্তু ইচ্ছাকৃতভাবে ক্লাবের সাথে সেটেলমেন্ট করে গিয়েও কিন্তু কমপ্লেন করে। এটা কিন্তু আমাদের ক্লাবদের দোষ দিয়ে লাভ নেই। আপনি যদি দেখেন, আমি নিজে দেখেছি, আমাদের এমনও খেলোয়াড় আছে, আপনার সাথে আমি চুক্তি করলাম, হয়তো আপনি ইনজুরি হয়েছেন, আপনাকে আমি বিদায় করে দেব, আপনার সাথে কিন্তু মৌখিকভাবে একটা কনফার্ম হলো, আপনি খুব ভালোভাবে নিয়েছেন, এবং বাইরে গিয়ে কিন্তু আপনি আমার ক্লাবের নামে আপনি কমপ্লেন করে দিচ্ছেন। আসলে এটা ওই খেলোয়াড়েরও সমস্যা আছে, হয়তো ফিফা খেলোয়াড়ের পক্ষে যায়। কিছু কিছু জায়গায় আমার মনে হয় এখন থেকে উচিত যে আমাদের ক্লাবগুলো যে খেলোয়াড়ের সাথে যেভাবে আমরা সেটেল করব তার একটা 100% ডকুমেন্টস রাখবে। হয়তো অনেক সময় হয়তো ওই খেলোয়াড়টা বলে যে ঠিক আছে, আমি কোনো কমপ্লেন করবো না, তুমি আমাকে সব কিছু দিয়ে দিয়েছো, ওকে আমি চলে যাই। ওইভাবে অনেকে চলে যায়, কিন্তু প্রফেশনালিজমটা আমরা 100% মেনটেন করে যদি খেলোয়াড়টাকে ছাড়ি, তাহলে এরকম ব্যান্ড আমরা খাই না। অনেক খেলোয়াড় এই জিনিসগুলো করে। আমরা খেলোয়াড়কে কিন্তু একদম পুরা ফেয়ার বলবো সেটা না, এই খেলোয়াড়েরও অনেক দোষ আছে। যারা ফরেন প্লেয়ার তারা এসে কিন্তু অযথাই ফিফার কাছে একটা কমপ্লেন করে আমাদের ক্লাবের বিরুদ্ধে। তো এতে করে আমাদের ক্লাবের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। তো এই ডকুমেন্টসগুলো যদি আমরা রাখতে পারি, তাদের এগেনস্টেও কিন্তু ফিফা অবশ্যই স্টেপ নেবে যদি আমরা সেই প্রমাণ দিতে পারি। ফিফাকে যদি আমরা একপাশে সরিয়েও রাখি, বাফুফে এবং ক্লাবের যেই সম্পর্ক, সেই জায়গায় কি আপনার কাছে মানে কোনোভাবে মনে হয় যে বাফুফে আসলে ক্লাবগুলোর উপর যেভাবে নিয়ন্ত্রণ থাকার কথা, বা বিশেষ করে ঘরোয়া ফুটবলের ক্ষেত্রে বা প্লেয়ার কেনাবেচার দিক থেকে বাফুফের আসলে কোনো করণীয় আছে কিনা? কিংবা এই সাথে সাথে আরও একটা কথা জিজ্ঞেস করি, যেটা ফিফার ক্ষেত্রে বললাম যে ক্লাবগুলো আসলে ফিফার নির্দেশনা মানছে কিনা, সেই একইভাবে যদি বলি যে বাফুফে বা ক্লাবগুলো বাফুফেকে তোয়াক্কা করছে কিনা, বা এখানে বাফুফের কোনো ভূমিকা রাখার জায়গা আছে কিনা? না, দেখুন, বাফুফে কিন্তু প্রথম থেকে কিন্তু সব ক্রাইটেরিয়াগুলো ক্লাবকে বুঝিয়ে দেয়, এবং ক্লাব লাইসেন্সিংয়ের সময় থেকে শুরু করে কোন স্টেপ নিতে হবে। বাফুফে কিন্তু দেখুন আমাদের প্রত্যেকটা ক্লাবকে গাইড দেয়। আর ফরেন প্লেয়ারের ব্যাপারে কিন্তু টোটালি ক্লাবের ব্যাপার, ক্লাব ম্যানেজমেন্টের ব্যাপার। এখানে বাফুফের কোনো কিছুই নেই। বাফুফের কাজ হলো ফরেন প্লেয়ারের ক্লিয়ারেন্সগুলো আনার পর সে পারমিশন দেওয়া খেলার ব্যাপারে, এবং খেলোয়াড়রা চুক্তিবদ্ধ হচ্ছে কিনা সেই জিনিসগুলো খেয়াল রাখা। কিন্তু বাফুফে কিন্তু অলরেডি ধরেন আপনার ক্লাবের যত রকম প্রফেশনাল খেলোয়াড় কীভাবে আনতে হবে সব ক্রাইটেরিয়া কিন্তু ক্লাবকে বুঝিয়ে দেয়। এখানে সব কিছুই ক্লাবের উপর ডিপেন্ড করে ফরেন প্লেয়ারের ব্যাপারে। বাফুফের এখানে কোনো কিছু করার নেই। বাফুফে তার সর্বোচ্চ লেভেল থেকে কিন্তু ক্লাবগুলোকে বুঝিয়ে দেয়। এই জায়গা তো আসলে করার নেই, কিন্তু মর্যাদা তো ক্ষুণ্ণ হচ্ছে মানে ক্লাবগুলোর পাশাপাশি দেশেরও। দেখুন, এটা অবশ্যই এখানে তো অবশ্যই একটা আছে, গাইডলাইন তো অবশ্যই বাফুফে দিচ্ছে। কারণ বাফুফে কিন্তু কন্টিনিউয়াস দিচ্ছে তাদের যে ফিডব্যাকগুলো আছে ফিফা থেকে, যে ইনস্ট্রাকশনগুলো আছে সব কিছু কিন্তু ক্লাবকে দিচ্ছে। তো ফলো করবে কে? ক্লাব। যারা ধরেন ম্যানেজমেন্টে আছে, ধরেন ক্লাব প্রেসিডেন্ট, ওনারা তো ধরেন ফাইন্যান্স নিয়ে সারাক্ষণ চিন্তা করে যে আমি ক্লাবকে কিভাবে প্রোভাইড করবো, ফাইন্যান্স আমার ক্লাবকে কীভাবে ভালো। আর যারা কাজ করে এই জিনিসগুলো বিহাইন্ডে, তাদের উচিত যে তারা ঠিকমতো কাজগুলো করছে কি। ফিফা যখন এই নিষেধাজ্ঞার খড়গগুলো দিচ্ছে তখন তো নিশ্চয়ই ক্লাবগুলোর সাথে, সংশ্লিষ্ট ক্লাবগুলোর সাথে আলোচনা করছে। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে ক্লাবগুলো তো লিগ খেলে বা ফুটবলারদের নিয়ে খেলায়, কিন্তু পারিশ্রমিকের জায়গাটায় এসে এত টানাপোড়েন কেন? দেখুন, এটা ক্লাব ম্যানেজমেন্ট যারা কন্ট্রাক্ট করে ফরেন খেলোয়াড়ের সাথে, তারাই জানেন তাদের রিসোর্স কত আছে ক্লাবের। আমি একটা ফরেন খেলোয়াড়কে নিলাম, আমার যে কত টাকা আমার কাছে আছে অ্যাকাউন্টে, আমি খেলোয়াড়টাকে ঠিকমতো প্রোভাইড করতে পারবো কি না। তো এটা টোটালি চিন্তা হবে যে যার সাথে কথা হচ্ছে, যিনি দায়িত্বে আছেন,
তার উপর ডিপেন্ড করে যে অবশ্যই তিনি জানেন তার ফান্ডিং কি আছে। সো ওই হিসাব করে আমি ওই খেলোয়াড়ের সাথে কন্ট্রাক্টের ওইভাবে ডিল করব যেন আমার সাথে তার কোনোভাবে কোনো রকম সমস্যাই না তৈরি হয়। বিপ্লব ভাই, আপনার কাছে ফিরবো, তবে ফেরার অবশ্যই সেই জায়গাটায় আমাদের বিষয়বস্তুটা ভিন্ন থাকবে। বাংলাদেশের রক্ষণে আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি দুর্বলতা, এবং গোলবারের নিচেও সেই অতন্দ্র প্রহরী আপনারা থাকার সময়, বা আপনারা যখন গোলবারের নিচে ছিলেন, আপনি আমিনুল হক, তখন অতন্দ্রী প্রহরী কথাটা আমরা ব্যবহার করতাম প্রায়শই। সেই কথাটা ব্যবহার করার সুযোগ আছে কি না সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলবো। তবে তার আগে দর্শক একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবারও ফিরছি আপনাদের সাথে। দর্শক, আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য, এবং এই ভাগে এসে আমরা কথা বলবো রক্ষণ দুর্গ নিয়ে। আর রক্ষণ দুর্গের কথা যখন বলা হয় তখন অবধারিতভাবেই গোলবারের প্রসঙ্গটা আসে, গোলকিপারের প্রসঙ্গটা আসে। আর সেই বিষয়ে যখন কথা বলবো তখন আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ দলের সাবেক গোলকিপারও বলা চলে। অবশ্যই দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন, একই সঙ্গে ক্লাব ফুটবল আবাহনীর হয়ে শীর্ষ পর্যায়ে মাঠ মাতিয়েছেন। আরও একটা পরিচয়ের কথা যদি বলি আপনার, তাহলে 2021-22-এ আপনি জাতীয় দলের গোলকিপিং কোচ ছিলেন, এবং আপনার অধীনে জিকো বাংলাদেশের সেরা গোলকিপার, এবং বাংলাদেশকে ছাড়িয়েও কিন্তু তিনি সুনাম কুড়িয়েছেন। জিকোর কথা বলছিলাম। আপনার অধীনে বা আপনার কোচিংয়ে এসে সেরা গোলকিপারের তকমা অর্জন করেছেন জিকো। পরবর্তী সময়ে আসলে গোলকিপারদের এই হাল কেন, বা আমরা যদি মিতুল মার্মার কথা বলি বা শ্রাবণদের প্রসঙ্গগুলোও আসবে, আপনার কি সেই প্রসঙ্গে যাওয়ার আগে আর মানে আপনাকে বলতে চাই যে আপনি কি আবার জাতীয় দলের কোচিংয়ে ফেরার সুযোগ আছে কিনা, বা ফিরতে চান কিনা যদি সুযোগ পান আর কি? দেখুন, ধন্যবাদ। আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাকে 2 বছর সুযোগ দিয়েছিল। আমি যখন কাজ করেছি, এলিট একাডেমিতে কাজ করা দিয়ে শুরু হয়েছিল। উইমেন্স টিমের সাথে ছিলাম আমি। আমাদের উইমেন্স টিম যেটা সাফ চ্যাম্পিয়ন হলো, সাফে যাওয়ার আগে ঠিক 1 সপ্তাহ আগে আমি জাতীয় দলের সাথে ক্যাম্বোডিয়ায় চলে যাই তখন। সো সাফে মেয়েরা চ্যাম্পিয়ন হয়। ওই গোলকিপারদের নিয়ে কিন্তু আমি প্রায় দেড় বছর কাজ করেছি। আমাদের উইমেন্স গোলকিপার এবং একাডেমি যারা আসিফ ছিল, মাহিন, ইমন, সোহানের মতো গোলকিপার তৈরি হয়েছিল। সো আমি আমার জায়গা থেকে কাজ করেছি, যতদিন সময় পেয়েছি কাজ করেছি। আসলে কি গোলকিপিং জায়গাটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। আর আমরা যখন খেলেছি, ধরেন আমাদের সময় ধরেন অনেক কম্পিটিশান ছিল, অনেক ভালো মানের গোলরক্ষক ছিল। আমরা কানন ভাই, মহসিন ভাই, ওনাদের দেখে কিন্তু আমরা ফুটবলে আসা, গোলকিপার হওয়া। এরপরে ওই সময় আমাদের সাথে যেমন পান্নু ভাই, তারপরে ওই সময় অনেক মনির ভাইদের মতো গোলকিপার ছিল, সাইদুর ভাই ছিল, ধনু ভাই ছিল। সো অনেক ভালো মানের গোলকিপারের সাথে আমরা কম্পিটিশান করে এসেছি, আমি আর আমিনুল। সো আমাদের মধ্যেও একটা কম্পিটিশান ছিল। আমিনুল হয়তো প্রায় 10 বছর 12 বছর খেলার পর ইনজুরিতে পরে খেলা ছেড়েছে, কিন্তু আমি প্রায় 16 বছর জাতীয় দলকে সার্ভিস দিয়েছি, এবং ঘরোয়া লিগ যদি বলি প্রায় 24 বছরের আমার ক্যারিয়ার গোলকিপিং নিয়ে। সো আমার কাছে যেটা মনে হয়েছে, ধরেন আমরা একটা গোলকিপিং প্রজেক্ট করা খুব প্রয়োজন। আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমি ফুটবল নিয়ে আছি, ফুটবল নিয়ে ছিলাম মাঝখানে 2 বছর জাতীয় দলের সাথে এবং একাডেমিক লেভেলে আমি কাজ করেছি। সো এরপরে আবার আমি শেখ জামাল ধানমন্ডি ক্লাবে কাজ করেছি 1 বছর। তারপরে আমি গত বছর আমি ক্যাম্বোডিয়ায় চলে যাই। ক্যাম্বোডিয়ায় গিয়ে একটা স্কুলের একাডেমিতে আমি কাজ করি 3 মাস, তারপর আবার ব্যাক করি। দেখুন, জাতীয় দলে কাজ করার ইয়েটা অনেক সৌভাগ্যের ব্যাপার। সো ভবিষ্যতে যদি আমার সেই সুযোগ থাকে, আবারও ফেডারেশন যদি চিন্তা করে, অবশ্যই আমি গোলকিপার তৈরি করতে চাই। কারণ আমি একজন গোলরক্ষক ছিলাম, আমার কাজ হলো যে ফিউচারের জন্য আমার কিছু ট্যালেন্ট রেখে যাওয়া, ফিউচার গোলকিপার। তো সেই সুযোগ পেলে অবশ্যই এটা আমার সৌভাগ্যের ব্যাপার হবে। গোলকিপারের কথা বলছিলাম, আপনার অনুজ যারা রয়েছেন জাতীয় দলে, যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, তাদের যেই বিগত কিছু ম্যাচের পরিসংখ্যান, সেই পরিসংখ্যানগুলো আমরা একটু দেখে আসতে চাই। এবং সেই জায়গায় কিন্তু জিকো, শ্রাবণ এবং মিতুল মার্মার বিগত কয়েক ম্যাচে, মিতুল মার্মার কথা বলছিলাম, মিতুল মার্মার কিন্তু সিঙ্গাপুরের ম্যাচে বেশ কয়েকটি দৃষ্টিকটু ভুল করেছেন, যেই ভুলের কারণে আসলে আমাদের গোল হজম করতে হয়েছে। তাদের পরিসংখ্যানটা যদি আমরা একটু দেখি, তাহলে হয়তো বিষয়গুলো আর একটু ক্লিয়ার হবে। জাতীয় দলের জার্সিতে শেষ 10 ম্যাচে মিতুল মার্মার যে পরিসংখ্যান, 3টা ম্যাচে জয় আছে, পরাজয় আছে, 5 ম্যাচে ক্লিন শিট তিনি রাখতে পেরেছেন, সেই জয় পাওয়া 3 ম্যাচে, এবং গোল কনসিড করেছেন 14টি ম্যাচে, একাধিক গোল কনসিড করেছেন 3 ম্যাচে। এবং একই সাথে তুলনামূলক যদি আরও অন্যান্যদের গুলো চাই, অবশ্যই জিকোটাও কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো। মিতুল মার্মাকে আপনি আসলে গোলকিপার হিসেবে 10-এর মধ্যে কত দেবেন এখন পর্যন্ত, যেই ম্যাচগুলোতে তিনি পারফর্ম করেছেন? দেখুন, আমি যদি লাস্ট 2টা ম্যাচ বলি, আর বিশেষ করে সিঙ্গাপুর এবং হংকংয়ের ম্যাচ,
এখানে আমি এই দুইটা ম্যাচে ওর পারফরমেন্স আমার কাছে আশানুরূপ হয়নি, কারণ এর আগের ম্যাচগুলো যদি দেখি মিতুলের পারফরমেন্স দেখার মতো ছিল। আমি মনে করি যে এই দুইটা ম্যাচে আমার যদি 10-এর মধ্যে বলি, আমি 5 দিব ওকে। এর পরবর্তীতে শ্রাবণও রয়েছেন, যিনি জাতীয় দলের স্কোয়াডে নিয়মিতই আছেন, তবে সবসময় ম্যাচ পান না। তবে যেই ম্যাচগুলোতে তিনি পেয়েছেন, শ্রাবণের অবশ্যই কার্ডগুলো বা শ্রাবণের যে ম্যাচগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। এর পরবর্তীতে শ্রাবণেরটা একটু পরেই যাই, জিকোরটাতেই আগে আসতে চাই। এবং জিকোকে নিয়ে অনেক কথা হয়। সম্প্রতি যেই খেলাগুলো হয়েছে সেই খেলাগুলোতে জিকো কেন দলে নেই, হ্যাভিয়ার ক্যাবরেরাকে নিয়ে প্রশ্ন উঠেছে, জিকোকে কেন দলে ফেরানো হচ্ছে না, যেহেতু আমরা তার আগের ম্যাচের পারফর্মগুলো দেখেছি। মানে আরেকটা সুযোগ কি আসলে জিকো পেতে পারে কিনা, সেই প্রসঙ্গে একটু আসতে চাই আপনার কাছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনি জিকোকে নিয়ে কথা বলছেন, জিকোকে নিয়ে কিন্তু আমরা অনেকেই কথা বলি। জিকো অবশ্যই আমাদের জন্য একটা অ্যাসেট, হ্যাঁ আমি মনে করব। আর জিকোকে এখন আবার যদি ফিরতে হয়, অবশ্যই তাকে পারফরমেন্স করে ফিরতে হবে ক্লাবে, কারণ দীর্ঘদিন কিন্তু সে জাতীয় দলের পাশাপাশি আবার ঘরোয়া লিগেও কিন্তু রেগুলার খেলছে না। তো এই মুহূর্তে যদি আমরা দেখি, আমাদের সামনে নেপাল এবং ইন্ডিয়ার সাথে দুটো ম্যাচ আছে খুব তাড়াতাড়ি। তো কোচ এই মুহূর্তে জিকোকে নেওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ তার একটা টিম আছে, তার হাতে কিন্তু রিসোর্স আছে। আর জিকোকে ফিরতে হলে অবভিয়াসলি আমি মনে করি তাকে ক্লাবে ঘরোয়া লিগে পারফরমেন্স করে ফিরতে হবে। হয়তো কিছুদিন আগে বসুন্ধরার সাথে লাস্ট একটা ম্যাচ খেলো, ওর জায়গায় ভালো খেলেছে আমার কাছে মনে হয়েছে। এবং জিকোকে যদি আমরা আরেকটা সুযোগ দিই ভবিষ্যতে এবং তার পারফরমেন্স মূল্যায়ন করে ঘরোয়া লিগে, তাহলে অবশ্যই আমরা জিকোর মতো একটা গোলরক্ষক থাকলে আমাদের জাতীয় দলের গোলপোস্টটা অনেক শক্তিশালী হবে আমি মনে করি। মিতুলের পরিসংখ্যানগুলো দেখছিলাম, এবার একটু জিকোর পরিসংখ্যানটা দেখে আসতে চাই। বিগত 10 ম্যাচে তিনি কেমন পারফর্ম করেছেন। 4টা ম্যাচে তিনি খেলেছেন, এমন জয় পেয়েছে, পরাজয়ও 4টা ম্যাচে, ক্লিন শিট রাখতে পেরেছেন মিতুল মার্মার সমানে। 3 ম্যাচে গোল কনসিড করেছেন মিতুল মার্মার চেয়ে 4 গোল কম। মিতুল মার্মা যেখানে 14 গোল কনসিড করেছিলেন, সেই জায়গায় জিকোর গোল সংখ্যা হচ্ছে 10 এবং ম্যাচে একাধিক গোল কনসিড করেছেন 4 ম্যাচে, অর্থাৎ সেই জায়গায় কিন্তু দুজনের মধ্যে একটা সমতা রয়েছে। আমি যেটা বলছিলাম যে এই যে পপুলার ওপিনিয়ন কিছু থাকে, দর্শকরা যেটা দেন যে মিতুল মার্মা যেহেতু খারাপ করছে, সেই জায়গায় জিকোকে আসলে সুযোগ দেওয়া যেত কিনা। আপনি বলছিলেন যে সম্প্রতি একটা ম্যাচে তিনি ভালো খেলেছেন, সামনে নেপাল বা ভারতের বিপক্ষের ম্যাচে জিকোকে রাখার সুযোগ ছিল কিনা? না, এই মুহূর্তে কোনো অপশন নেই আমি যেটা মনে করি। দেখুন, কোচিং স্টাফ কিন্তু তার একটা মাইন্ডসেট করে নিয়েছে যে আমার স্কোয়াডটা কি হবে। তো এখানে কোনো চেঞ্জের কোনো সুযোগ নেই। এই জন্যই বললাম যে জিকোকে ফিরতে হলে অবশ্যই সামনে আপনার ঘরোয়া লিগে আছে, ঘরোয়া লিগের ম্যাচ হবে। সো এখানে তাকে পারফরমেন্স করতে হবে, তাকে ফিটনেস লেভেলটা টপ অবস্থায় নিতে হবে এবং সবাই বলবে না জিকো আবার রেডি খেলার জন্য। তো আমার কাছে মনে হয় যে কোচকে এখন এই মুহূর্তে কোচ ফোকাস করছে যারা পারফর্ম করে যাচ্ছে এবং একটা সময় পর্যন্ত। জিকো কিন্তু অনেকদিন কিন্তু জাতীয় দলের সাথে নেই। তো এটা আমাদের বুঝতে হবে। আমাদের দুইটা ম্যাচে মোরসালিনও কিন্তু দীর্ঘদিন বাইরে ছিলেন, মোরসালিনকে ফেরানো হয়েছে। জিকো আসলে দোষটা করলো কি? দেখুন, এটা কোচিং স্টাফ জানেন। আসলে আমরা যারা বাইরে আছি, একটা সময় হয়তো আমি পার্ট ছিলাম জাতীয় দলের সাথে, জিকো আমার অধীনে ছিল। সো আমি থাকা অবস্থায় জিকোকে যতটুকু আমি দেখেছি, সে অনেক সিনসিয়ার এবং সিরিয়াস ছিল ট্রেনিংয়ে এবং তার ফোকাসটাও ছিল। যেমন আমি যদি ওর ম্যাচ বলি, অ্যানালাইজ করি, ধরেন আপনার ইন্টারন্যাশনাল ম্যাচগুলো, আমরা আমার অধীনে ধরেন নেপালে গেলাম, একটা ম্যাচ খেললাম, তারপর আমরা ইন্দোনেশিয়ার সাথে ম্যাচ খেলাম ইন্দোনেশিয়ার মাঠে। ম্যাচ দেখলে আপনি যে কেউ বলবে জিকো আমাদের দক্ষিণ এশিয়া না, ও এশিয়ান স্ট্যান্ডার্ডে যে কোনো দলে খেলার মতো তার অবস্থান। তার এত সুন্দর ফিটনেস ছিল, সব কিছু চলে। এবং এশিয়া কাপে মালয়েশিয়া যেটা খেলা হয়েছে, তো সবচেয়ে বড় যেটা বিষয়, মানে গোলকিপার যদি ম্যাচ মোমেন্ট বোঝেন, সামনে এসে খেলা, রক্ষণকে একটু সাপোর্ট দেয়া, সেই সাপোর্টটা যখন দেওয়া হচ্ছে, আমরা যখন অ্যাটাকে যাচ্ছি, সেই জায়গাগুলোতে কিন্তু পরবর্তীতে আমাদের ফরওয়ার্ড যারা রয়েছেন তারাও কিন্তু সেখান থেকে অনেক হেল্প পায়। সেই জায়গাটা কিন্তু আসলে মিতুল মার্মার বড় একটা ঘাটতি চোখে পড়ে। এই জন্যই আসলে রিসেন্ট ম্যাচে বাংলাদেশ হারছে কিনা। দেখুন, আসলে কি মিস্টেক পার্ট অফ দ্য গেম। মিতুলের যেটা আপনারা বললাম যে সিঙ্গাপুরের ম্যাচ এবং আমরা হংকংয়ের ম্যাচ যদি দেখি, হ্যাঁ এখানে কিছুটা দায় এড়ানো যাবে না, গোলকিপার অবশ্যই দায় নিতে হবে। আমি নিজেও গোলকিপার ছিলাম। দেখুন, গোলকিপার এমন একটা পজিশন, আপনি সারা ম্যাচ খেললেন, একটা মিস্টেক করলেন, আপনার উপর টোটাল ব্লেমটা এসে পড়বে। তো এই জায়গাটা হলো কি, একটা জায়গায় গোলকিপার খুব তাড়াতাড়ি কিন্তু নায়ক হতে পারে, আবার খুব তাড়াতাড়ি ভিলেন হতে পারে। তো আপনি সারাদিন যদি আপনি ভালোই খেলেন, লাস্ট মুহূর্তে যদি একটা বাজে কনসিড করেন,
আপনি যে ভালো খেলেন সেটা ভুলে যাবে মানুষ। তো এটা নিতে হবে, একটা প্রফেশনাল খেলোয়াড়কে নিতে হবে। তো আমার মনে হয় যে এখন সামনে দুটো ম্যাচ আছে, এখন আমাদের অপশন আছে, ধরেন মিতুল আছে, শ্রাবণ আছে, সুজন আছে, তিনজনে আছে। এখন চয়েস করবে কোচিং স্টাফ, গোলকিপার কোচ আছে জাতীয় দলের, এবং কোচিং স্টাফে যারা আছেন তারা মিলেই ডিসিশন নেবেন আমাদের নেক্সট দুটো ম্যাচে গোল পোস্টে কে দাঁড়াবেন। তো আমার মনে হয় যে যার পারফরমেন্স ভালো সেই দাঁড়াবেন। আর আমরা প্রত্যাশা করব যে আমরা বিশেষ করে দেখুন আমাদের ফুটবলে এখন যে একটা ক্রেজ ফিরিয়ে এনেছে, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফুটবল ফেডারেশনকে এবং বিশেষ করে সভাপতিকে। উনি মানে যখনই এসেছেন চেয়ারে বসার পরে কিন্তু আপনারা দেখেন যে আমরা কিভাবে জাতীয় দলটাকে শক্তিশালী করব, আমরা সেই 90-80 দশকের সেই ক্রেজটাকে ফিরিয়ে আনবো, সে নিয়ে কাজ করছেন। এবং ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলি যে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের, আমি যতটুকু জানি বা ওনার সাথে একটা অনুষ্ঠানে একটা খেলার পারপাসে আমি গিয়েছিলাম কিছুদিন আগে, ওনার অনেক ভীষণ অনেক দূর। কারণ ভবিষ্যৎ প্লেয়ারদেরকে কিভাবে বাংলাদেশের জাতীয় দলটাকে স্ট্রং করা হয়, একাডেমিক লেভেল ভালো করতে হয়, সারা বাংলাদেশ জুড়ে খেলোয়াড় তৈরির জন্য সুযোগ সুবিধা বাড়ানো যায়, সেই অনুযায়ী কিন্তু উনি আগাচ্ছেন। আগামী বছর থেকে দেখবেন যে আমার বিশ্বাস যে ওনার যে প্ল্যান পরিকল্পনা আমাদের ফুটবলটাকে ঢেলে সাজানো, বিশেষ করে ট্যালেন্ট হান্ট খুঁজে বের করা সারা বাংলাদেশ থেকে, এবং প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জেলা বিভাগে একাডেমিক লেভেলে আমাদের কাজগুলো বেশি হবে। আমার কাছে মনে হয় যে ওনার খুব কাছ থেকে যতটুকু আমি একদিনের ওনার সাথে ভিজিট করার সুযোগ হয়েছে, আমরা মতলবে একটা খেলা করতে গিয়েছিলাম, সেখানে দেখে ওনার যে ফিডব্যাক সেই অনুযায়ী ওনার কাছ থেকে আমি যতটুকু দেখেছি ওনার পজিটিভনেস, যে ফুটবলকে উনি কোথায় নিতে চাচ্ছেন। তো আমার মনে হয় যে উনি এত সুন্দর পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনার সাথে অবশ্যই এই দুইটা ম্যাচ আমাদের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট। আমরা কিন্তু জয়ের দরকার আমাদের যে একটা লেভেল এবং স্ট্রেংথ বেড়েছে জাতীয় দলের। আমরা হামজাকে পেয়েছি, ফাহমিদুলকে পেয়েছি, সুমিতকে পেয়েছি, তো জায়ান আহমেদের মতো খেলোয়াড়, এরপরও অনেক খেলোয়াড় আসবে। কিন্তু এখন দেশের মানুষ কিন্তু ফুটবলমুখী হয়েছে। এখন দরকারটা আমাদের প্রেসিডেন্টের জন্য, ফুটবল ফেডারেশনের জন্য, বাংলাদেশের জন্য আমাদের জাতীয় দল একটা জয় দেখ, বিশেষ করে নেপাল এবং ইন্ডিয়ার ম্যাচটা। আমরা যদি এই দুইটা ম্যাচ জয়লাভ করি, আমাদের বাংলাদেশের মানুষ সত্যি কথা যে ফুটবলের যে ভালোবাসা, মানুষের যে এত আবেগ, সেটা অনেক উচ্চতায় চলে যাবে। এবং ফেডারেশনও ধরেন অনেক রকম মানে এনকারেজ ফিল করবে যে আমরা আরও কী করতে পারি। বিপ্লব ভাই, আপনি আবেগ অনুভূতির কথা বলছিলেন। বাংলাদেশের সম্প্রতি যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলোতে বাংলাদেশের পারফরমেন্স সেই আবেগ বা অনুভূতিকে আসলে কতটা প্রতিফলিত করতে পেরেছে সেই প্রসঙ্গে আপনার কাছে আসবো। তবে বাংলাদেশের সম্প্রতি এই পরিসংখ্যানগুলো যেটা রয়েছে জাতীয় দলের, সেই পরিসংখ্যানগুলো আমরা আসলে একটু দেখে আসতে চাই। 2025 সালে বাংলাদেশ ফুটবল দলের পারফরমেন্স 6টা ম্যাচ খেলেছে, জয় 1 ম্যাচে, পরাজয় 2 ম্যাচ এবং ড্র করেছে 3 ম্যাচে। পক্ষে গোল 7টা, বিপক্ষে গোল হয়েছে 7টা। আপনার কাছে মনে হয় যে আবেগ অনুভূতির যেই ফিডব্যাকটা সেটা প্রত্যাশিতভাবে এসেছে? দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের খেলোয়াড়রা কিন্তু ভালো করছে। আমরা গোলগুলো কনসিড করছি কি আমাদের মিস্টেকগুলো আমরা করছি, যার জন্য কনসিড করছি। দেখুন, আমরা যদি কম্পেয়ার করি ইন্ডিয়ার মাঠে, ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলেছি, ওই ম্যাচ আমরা 3 থেকে 4 গোলে জিতলে অবাক হওয়ার কিছু ছিল না, এত আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে। সেখানে রক্ষণের আসলে কোনো দায় দেখেন কিনা? আমরা গোলকিপার নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আরেকটু যদি উপরে উঠি, একেবারেই যারা ডিফেন্সিভ পজিশনে যারা রয়েছেন, সাদুদ্দিন, তারিক কাজী বা আরও অন্যান্য যারা রয়েছেন, তাদের যে পারফরমেন্স সেটা কি আসলে ম্যাচ জয়ের জন্য যথেষ্ট কিনা? বিশেষ করে ওইরকম উত্তেজনার মোমেন্টে যেখানে আপনাকে হয়তো শেষ 5 মিনিট বা 10 মিনিট আপনার ম্যাচ ডিসাইডার বা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। দেখুন, এককভাবে আপনি গোলকিপারদের উপর দায় চাপাতে পারেন না। ফুটবল 11 জনের খেলা, মিস্টেক পার্ট অফ দ্য গেম, যে কেউ করতে পারে। এখন ডিফেন্স লাইনেও, মিডফিল্ড থেকেও মোমেন্টামটা চেঞ্জ হয়ে যায় মুহূর্তের মধ্যে। আপনি দেখুন, আমরা যদি হংকংয়ের ম্যাচ দেখি, আমরা 3-1 গোলে পিছিয়ে ছিলাম, আমাদের খেলোয়াড়রা কত বেটার ফুটবল খেলেছে বলে কিন্তু 3-3 গোলে ড্র করেছি। লাস্ট 10 সেকেন্ড টু 15 সেকেন্ড আমরা গোলটা কনসিড করেছি। তো এখানে মনোযোগের, ওইটা নিয়ে কি আসলে পরিকল্পনাহীনতার অভাব? না, এটা আমার কাছে মনোযোগের অভাব মনে হয়েছে খেলোয়াড়দের। আমরা এত উচ্ছ্বসিত হয়ে গেছি যে আমরা গোল করার পর মনে হয়েছে খেলা শেষ, আমরা ওই মোমেন্টামটা আমরা ধরে রাখতে পারিনি। দেখুন, আমাদের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স খেলোয়াড় আছে। এখন যদি বলেন আমাদের খেলোয়াড়রা এক্সপিরিয়েন্স নাই, এটা আমি ভুল বলবো। আমাদের ডিফেন্স থেকে শুরু করে প্রায় আমাদের ক্যাবরেরার আন্ডারে আমাদের এই খেলোয়াড়রা কিন্তু প্রায় 3 বছরের অধিক সময় কিন্তু একসাথে খেলছে, ঘুরে ফিরে কিন্তু ওরাই খেলছে, অনেক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ফেডারেশন কিন্তু অনেক ম্যাচ অ্যারেঞ্জ করছেন এখন, ইন্টারন্যাশনাল ম্যাচ। তো এত এক্সপিরিয়েন্স হওয়ার পর যদি আমরা 10 সেকেন্ড 15 সেকেন্ড গোল
মানে সেভ করে রাখতে না পারে, তাহলে এখানে ব্যর্থতা কোথায়? অবশ্যই আপনার ম্যাচ ফোকাস। আপনি যদি কনসেন্ট্রেশন না করেন ইন্টারন্যাশনাল ম্যাচে, ফ্লিক অফ সেকেন্ড আপনি গোল কনসিড করবেন। এই কনসেন্ট্রেশনটা আসলে কতদিন ধরে করছে বাংলাদেশ? মানে এই যে আমরা একটা কথা বলি প্রায়শই যে শেখার আসলে কোনো শেষ নেই, সেই শেখাটা যদি জাতীয় দলের ম্যাচ হেরে হয় এবং কনজিকিউটিভলি দেখা যাচ্ছে যে অনেক ম্যাচে আমরা যদি বিগত 10-15 ম্যাচের পরিসংখ্যানগুলো দেখি, সেখানে দেখা যাবে যে লাস্ট 10 ম্যাচে আসলে বা শেষ 10 মিনিটে অনেকগুলো গোল হজম করেছে বাংলাদেশ, যেখান থেকে তাদের পরাজয় বরণ করতে হয়েছে বা ম্যাচের ভাগ্য চেঞ্জ হয়ে গেছে। হয়তো আমরা ড্র করে ফিরতে পারতাম, জয় নিয়ে ফিরতে পারতাম সেই জায়গাটায়। এটা নিয়ে কি আসলে আলাদা করে ন্যাশনাল টিম কাজ করে না? দেখুন, যারা আছেন তারা অবশ্যই কাজ করছেন, কিন্তু আমার কথা হলো যে আমাদের খেলোয়াড়দেরকে আরও প্রফেশনাল হওয়া উচিত। এবং লাইক আপনি একটা ম্যাচের আগে আমি কার সাথে খেলতে যাচ্ছি, আমার অপোনেন্ট নিয়ে ভাবা উচিত, অপোনেন্ট টিমের কি প্লেয়ারগুলো কারা আছে এবং কাদেরকে আমার ব্লক করতে হবে, কোথায় কী করতে হবে, এই জিনিসগুলো পার্সোনালি প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করা উচিত। লাইক এ মেডিটেশন, দেখুন মেডিটেশন অনেক বড় একটা মেডিসিন। আপনি যদি মেডিটেশন করেন, আমার খেলার আগে টোটালি ফোকাস করেন যে আমি অপোনেন্টকে নিয়ে, তাহলে অবশ্যই এই ধরনের ভুল করব না। এবং রেফারি বাঁশি বাজার থেকে শেষ বাঁশি দেওয়া পর্যন্ত যদি আমি ফোকাসে থাকি, তাহলে অবশ্যই আমরা বাজে গোল কনসিড করব না। তো আমার বিশ্বাস যে এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ফুটবল ফেডারেশন কিন্তু জাতীয় দলকে সর্বোচ্চ লেভেলে সহযোগিতা করতেছে, হয়তো আরও দিবে, সামনে আরও অনেক সুযোগ সুবিধা দিবে। তো আমার মনে হয় যে এখন সময় এসেছে আমাদের জাতীয় দলকে, দেশের মানুষ যেটা নিয়ে ভাবছে যে আমরা জয় চাই, ভালো খেলছি, ভালো খেলার পর ভালো খেলছি, কিন্তু এটা ধরে রাখার জন্য অন্তত জয়টা আমাদের মুখ্য সময় এসেছে, যে আমরা জয় দরকার। আমাদের সেই কোয়ালিটি প্লেয়ার আছে, আমাদের অনেক খেলোয়াড় আছে যারা যে কোনো সময় স্কোর করতে পারে। সো আমার মনে হয় যে আমরা ওরিড হওয়ার কিছু নাই। এখন যে সিচুয়েশনে বাংলাদেশ ফুটবল আছে, বাংলাদেশের জাতীয় দলটা আছে, আমার তো মনে হয় সাফ অঞ্চলে আমাদের টিম অনেক বেস্ট টিম, যদি আমরা কনসেন্ট্রেশন এবং নিজেদের জায়গা থেকে তাদের সর্বোচ্চ লেভেলে পারফর্মটা করতে পারি। আলোচনা সমালোচনা, নেতিবাচকতা, ইতিবাচকতা, যেই আরও সব প্রতিবন্ধকতা সব পেরিয়ে বাংলাদেশ ফুটবলে সুদিন ফিরবে, ক্লাব ফুটবল তাদের নিষেধাজ্ঞার খড়গ থেকে বের হবে, রক্ষণের যেই সমস্যা সেই সমস্যাগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো। আরও কিছু বিষয় রয়েছে আপনাদের সঙ্গে কথা বলার বিপ্লব ভাই, তবে তার আগে আরও একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, এই পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। যথারীতি আলোচনার এ পর্যায়েও আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য, এবং আমাদের আলোচনার বিষয়বস্তু বিশ্বকাপের রং। যখন বিশ্বকাপ নিয়ে কথা হচ্ছে, ফিফা বিশ্বকাপের কথাই বলছি বিপ্লব ভাই, এবং 2026 সালে ফিফা বিশ্বকাপ, 2022 সাল দেখতে দেখতেই যেন চলে গেল। বিশেষ করে আর্জেন্টাইন সাপোর্টার বা সমর্থক যারা, তাদের জন্য হয়তো সময়টা খুব দ্রুতই কেটে গেছে। তবে আমাদের জন্য বা আরও অন্যান্য ফুটবলারদের জন্য যারা ব্রাজিলের সমর্থক, তাদের জন্য হয়তো বা সময়টা অনেক দীর্ঘ, কারণ একটা একটা করে 3টা বছর পেরিয়ে গেছে, আরেকটা বছরেরও কম সময় রয়েছে 2026 বিশ্বকাপের। তবে আর্জেন্টিনা কিন্তু যেহেতু বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই জায়গা থেকে আরও একটা জায়গায় এগিয়ে গেছে। অ্যাডিডাস তাদের যে 2026 বিশ্বকাপের জার্সি, 3 তারকা যেই জার্সিতে থাকবে, সেই জার্সিটা ইতিমধ্যেই লঞ্চ করেছে এবং সেটা সমর্থকদের জন্যও কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে। এবং জার্সিটা আসলে কেমন লাগছে? আপনি তো আর্জেন্টিনার সাপোর্টার নাকি? নো, আমি ব্রাজিলের সাপোর্টার। তবে শুভকামনা রইল আর্জেন্টিনার জন্য, কারণ ব্রাজিল আর্জেন্টিনা না থাকলে কিন্তু বিশ্বকাপটা জমবে না। সো লাস্ট চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবং তাদের জার্সিটাও সুন্দর করেছে, এবং অবশ্য তাদের ফ্যানদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। ওরা খুব বিশ্বকাপের আগে অগ্রিমভাবে তাদের জার্সিটা সবাইকে দিতে পারবে। আর আমার বিশ্বাস যে আমরা ব্রাজিলও কিন্তু খুব তাড়াতাড়ি খুব ভালো একটা জার্সি উপহার দেবো আমাদের। ব্রাজিলের প্রসঙ্গে অবশ্যই আসবেও, তবে এই যে আর্জেন্টিনার আকাশী নীল জার্সিতে 3 তারকা, সেটা দেখে আসলে কেমন লাগছে আপনার? আমাদের 5টা আছে ভাই, ওদের 3টা এখন মাত্র, আরো 2টো নিতে হবে। তো এই জন্য সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যখন নেয়ার কথা বলছেন, আর্জেন্টিনা তাদের দীর্ঘ বছরের বা 36 বছরের খরা কাটিয়ে তারা বিশ্বকাপ জিতেছে। সেই প্রসঙ্গে যদি আসি, তাহলে ব্রাজিলের জন্য কিন্তু আসলে 24টা বছরের কেটে যাচ্ছে প্রায়। কিন্তু যেই ব্রাজিলকে দেখে আমরা হয়তো ব্রাজিলের সমর্থক হয়েছি বা সমর্থক হয়েছেন সমর্থকরা, সেই ব্রাজিলকে কি এখন আপনি দেখেন কিনা? দেখুন, আমি শুধু এটাই বলবো যে আর্জেন্টিনার কথাই যদি বলি, ধরুন লাস্ট ওয়ার্ল্ড কাপের আগে মেসি ক্যাপ্টেন হিসাবে সে খেলছে, আমরা কিন্তু একটা অতৃপ্তি ছিল যে মেসির ব্যাপারে। দেখুন, মেসি ডেফিনেটলি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার। সো আমরাও চেয়েছি, আমি পার্সোনালি চেয়েছিলাম ব্রাজিল সাপোর্টার হিসাবে যে অন্তত
আর্জেন্টিনার হাতে, অন্তত মেসির হাতে বিশ্বকাপটা উঠুক। কারণ এত বড় একটা গ্রেট খেলোয়াড়, তার হাতে যদি বিশ্বকাপ না উঠে তাহলে অবশ্যই এটা কষ্টদায়ক ছিল। আমি হয়তো ব্রাজিল ফ্যান, তো এখন ব্রাজিলের কথা যদি আসি, দেখেন ব্রাজিলের পারফরমেন্স যদি আমরা মূল্যায়ন করি, বিশ্বকাপের পর খুবই ছন্নছাড়া পারফর্ম ছিল এবং আমরা হতাশ ছিলাম। কিন্তু আনচেলত্তি আসার পর কিন্তু টোটালি গেম ঘুরে গেছে, মোমেন্টামে চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু ব্রাজিল আবারও চিন্তা করছে, সবাই ফ্যানরা আবারও কিন্তু নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে না, আনচেলত্তির অধীনে কিন্তু ব্রাজিল কারিশমাটিক ফুটবল মাঠে দেখতে পাবে। আবার সেই জায়গায় যদি বলি যে আনচেলত্তি এসেছে, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি আছে, কিন্তু আর্জেন্টিনার লিওনেল মেসি আছে, ব্রাজিলে কি আসলে সেই জিনিসটা মিসিং কিনা? দেখুন, আমার কাছে যেটা মনে হয়, ব্রাজিল এবং আর্জেন্টাইন প্লেয়ারের ট্যালেন্টের অভাব নেই, আর ব্রাজিলের বিশেষ করে ব্রাজিলের ট্যালেন্টের অভাব নেই। তো টিমটাকে একটা সুতোই গাঁথা, আর একজন কোচ কিন্তু টোটাল কিন্তু জাদুর কাঠির মতো কিন্তু টিমের সব কিছু গতি চেঞ্জ করে দিতে পারে। সো আমরা আনচেলত্তির কথাই যদি বলি, দেখুন সে বিশ্বের সেরা কোচ এবং সে ক্লাব লেভেলে কিন্তু সে তার প্রমাণ রেখে গেছে। তো ব্রাজিল কেন নিয়েছে? প্রথমবার কোনো বিদেশিকে দায়িত্ব দিয়েছে, তার মধ্যে কারিশমাটিক কিছু ছিল বলে। এবং এই ব্রাজিল দলটাকে চেঞ্জ করার পিছনে যে আমরা যদি কিছুদিন আগেও যে বিশ্বকাপ কোয়ালিফায়ার আগের ম্যাচগুলো থেকে সে দায়িত্ব নিয়েছে এবং এসে কিন্তু সে কোয়ালিফাই করেছে, ছন্দটা ফিরিয়ে এনেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে ওরা ওদের পথে হাঁটছে, তাদের যে লক্ষ্য হেক্সা জয়। সো আমার কাছে যেটা মনে হয় যে ব্রাজিল টিম অবশ্যই বিশ্বকাপে একটা অন্যরকম অবস্থায় ফিরে আসবে এবং সাপোর্টারদেরকে কিন্তু তাদের সেই কারিশমাটিক ফুটবলটা উপহার দিতে পারবে। আর আর্জেন্টিনার কথা যদি বলি, দেখুন আর্জেন্টিনা দলটা কিন্তু শক্তিশালী দল, গত বিশ্বকাপের পর থেকে কিন্তু তারা ছন্দে আছে এবং ভালো খেলছে। এবং মেসির কথা বলছি, ডে বাই ডে কিন্তু মেসি মনে হচ্ছে যে বয়স কমছে, সে তার পারফরমেন্স করেই যাচ্ছে। এবং পাশাপাশি আরেকটা খেলোয়াড় কথা বলছে ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে এই বিশ্বকাপও কিন্তু আমরা দেখতে পাবো যে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, আমরা যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে আবারও, আমার কাছে মনে হয়। ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসিকে নিয়ে সবসময় আলোচনা হয়, সমালোচনা হয়, কে সেরা সেটা নিয়ে। আপনার কাছে এই দুজনের মধ্যে কে বেস্ট, এক লাইনে জানতে চাই। আমি দুজনকেই সম্মান করি এবং এই দুজন আসাতে কিন্তু আমরা যদি দেখি 2 দশকের অধিক সময় ধরে কিন্তু বিশ্ব ফুটবলকে টোটালি চেঞ্জ করে দিয়েছে। এই দুই দল দুই জায়গায় থেকে গ্রেট, দুজনের জায়গায় সেরা। তো আমার কাছে কম্পেয়ার করার কোনো ওয়ে নেই, কেন এই দুজন আসার পরে কিন্তু বিশ্ব ফুটবল নতুন করে আবার অন্য উচ্চতায় নিয়ে গেছে তারা দুজন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আমরা দেখতে পেরেছি যে আমরা একটা সময় ভেবেছি যে ম্যারাডোনা চলে যাওয়ার পর বিশ্বকাপ খেলার ইয়েই নষ্ট হয়ে যাবে, কিন্তু এই যে মেসি এবং রোনালদো দিনের পর দিন পারফর্ম করে যাচ্ছে ক্লাব লেভেল এবং তাদের দেশের হয়ে, তো এটা কিন্তু অনেক বড় ব্যাপার, এটা গড গিফটের জিনিস। তো ওরা আমাদের জন্য অনেক বড় একটা জায়গায় এবং দুজনেই মানে ওদেরকে সম্মান দিলেও কম হবে, তারা বিশ্বের সবার কাছে আইডল। তো এরপর আর কোনো কিছু বলার নেই। মেসি ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পরিসংখ্যান হয়তো একটা কথা বলবে, ভক্ত সমর্থকরা ভিন্ন কথা বলবে, জাতীয় দলের পরিসংখ্যান সেখানে আরও অনেক আলোচনা সমালোচনা আছে। তবে সেই সমালোচনাগুলো ছাপিয়ে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং বিপ্লব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই এখন মাঠের অন্য কোনো শোতে অবশ্যই আবারও আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের। দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। এতক্ষণ আলোচনা করছিলাম বাংলাদেশের ফুটবল, ক্লাব ফুটবল নিয়ে, সেই সাথে রক্ষণ ভাগের বিষয় নিয়েও কথা হচ্ছিল। তবে এবারে ফিরতে চাই ইউরোপের লিগগুলোতে, সেখানে চ্যাম্পিয়ন্স লিগে দলগুলোর পারফরমেন্স দেখে আসতে চাই। ইতিমধ্যেই গ্রুপ পর্বের বা প্রথম লেগের কিন্তু যেই 8টা ম্যাচ, সেই 8টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ খেলে ফেলেছে অনেক দলই। গত রাতের যে ম্যাচগুলো হয়েছে সেখানে কারাবাগ 2-2 গোলে চেলসির সঙ্গে ড্র করেছে, ক্লাব ব্রুগা 3-3 গোলে বার্সেলোনার সঙ্গে ড্র করেছে, ইন্টার মিলান 2-1 গোলে কাইরাত আলমাতির সাথে জিতেছে, ম্যান সিটি জিতেছে 4-1 গোলে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে, এবং মার্শেই 1-0 গোলে আতলান্তার কাছে হেরেছে, নিউক্যাসল ইউনাইটেড 2-0 গোলে অ্যাথলেটিক ক্লাবের কাছে জিতেছে। এবং বার্সেলোনা কিন্তু এই ড্রয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষ 10 থেকে ছিটকে গেছে, 11 নম্বরে চলে এসেছে। আর বায়ার্ন মিউনিখ যথারীতি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম 4 ম্যাচ শেষে রয়েছে পয়েন্টস টেবিলের শীর্ষে। দর্শক, আজকে এখন মাঠে এ পর্যন্তই রাখতে যাচ্ছি, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।